নেইমারের প্রত্যাবর্তন হলো ব্রাজিলের জার্সিতে অবশেষে। সেই কবে লাস্ট আমরা নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেখেছি? দেখে আমরা মনে করতে পারি। সেই ২০২৩ সালের ১৭ই অক্টোবর ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন ম্যাচে উরুগুয়ের বিপক্ষে নেইমার যে ইনজুরিতে পড়ল, তারপর টানা ৯৮১ দিন পর নেইমারকে আবারও সেই ব্রাজিলের জার্সিতে কোটি কোটি সমর্থকরা মাঠে খেলতে দেখি। আজ ভোরে যখন স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল মাঠে নামে, তার আগে আমরা শুনেছিলাম যে কোচ আনচেলত্তি বলেছেন যে নেইমার এই ম্যাচে থাকবে এবং তিনি পুরোটা সময়ও খেলতে পারেন। তবে আমরা যতই ম্যাচ নিয়ে আসি আমরা বুঝছিলাম যে নেইমার পুরোটা সময় খেলবে না, বিভিন্ন কারণে। সে আবার ইনজুরিতে তাকে তো বারবার ফাউল করে ইনজুরিতে পাঠানো হয়। কারণ নেইমার মানেই একটা আতঙ্ক ব্রাজিলে। ব্রাজিল যাদের বিরুদ্ধে খেলে তাদের জন্য এটা একটা আতঙ্ক। এবং সেটাই হয়। স্টার্টিং 11 এ কিন্তু নেইমার ছিল না। ম্যাচের যখন ৭৪-৭৫ মিনিট সময় আমরা যখন হাল ছেড়ে দিয়েছিলাম যে নেইমার বোধহয় আজও নামবে না। তখন ক্যা ম্যাথাস কুনিওকে বদলি হিসেবে উঠানো হয় এবং নেইমারকে মাঠে নামানো হয়। এবং তখন ব্রাজিলের কোটি, কোটি সমর্থক, ইভেন আমিও ব্রাজিলের সমর্থক। আমরা আবারও নেইমারকে মাঠে দেখে উচ্ছ্বসিত হই এবং আমাদের মনে সেই হেক্সা মিশন কমপ্লিট করার ক্ষেত্রে বা সফল হওয়ার ক্ষেত্রে নেইমারের যে কত বড় ভূমিকা থাকবে এটা অনুমেয় করতে পারি। কারণ নেইমার ছাড়া এক্সামিশন হবে না। নেইমারের মতো ফুটবলার ছাড়া। যাই হোক, গতকাল আজ ভোরের ম্যাচে এটা প্রত্যাশিত ছিল যে স্কটল্যান্ডের সাথে ব্রাজিল জিতবে। ভাই, ব্রাজিল যদি স্কটল্যান্ডের সাথে না জিতে ইভেন ড্র করে, সেক্ষেত্রে এই ব্রাজিলকে নিয়ে আমি আজ থেকেই বিশ্বকাপে আর কিছু একটা আশা করতাম না। কারণ আপনি ওয়ার্ল্ড কাপ জিততে গেলে আপনাকে এসব ম্যাচ জিততে হবে। আমি ছোট করছি না। অবশ্যই স্কটল্যান্ড ভালো দল। অবশ্যই তারা ভালো দল। তারা ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের ফুটবলাররা খেলে। সবকিছু ভালো। বাট তারপর আপনি ওয়ার্ল্ড কাপ জিততে গেলে আপনাকে এসব টিমকে এট লিস্ট হারাতে হবে। যেটা ব্রাজিল করেছে। ব্রাজিল ৩-০ ব্যবধানে জিতেছে স্কটল্যান্ডের সাথে, যেটা হাইতির সাথেও জিতেছিল একই ব্যবধানে। এই ম্যাচেও ম্যাচ শুরুর ৬ মিনিটেই, মানে ৭ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়র দারুণ একটি গোল করে। কি অসাধারণ একটি গোল ভিনিসিয়াস জুনিয়র করে। এবং আপনারা জানেন যে রাফিনহো আনফরচুনেটলি ইনজুরিতে পড়েছে এবং সে রাউন্ড অফ 16 ছাড়া আর নাকি অ্যাভেলেবেল না। সে ওয়ার্ল্ড কাপে আর থাকবে কিনা আমরা জানি না। তবে এই অভিজ্ঞ বার্সেলোনার প্লেয়ার রাফিনহোর অভাব এদিন কিন্তু ১৯ বছরের বালক রায়ান মোটেও বুঝতে দেয়নি। রায়ান অসাধারণ খেলেছে এবং রাফিনহোর বদলি হিসেবে ব্রাজিলের যে অভাবটা ছিল সেটা তিনি পূরণ করেছেন। রায়ানের কি অসাধারণ পাস, এবং তিনি যখন ভিনিসিয়াস জুনিয়রকে প্রথম গোলের সময় বলটি পাস করলো ডিফেন্ডারকে, স্কটিশ ডিফেন্ডারদের বিট করে, ভিনিসিয়াস জুনিয়র আবার কত সুন্দরভাবে স্কটিশ গোলকিপারকে বিট করে জালে বল ঢুকিয়ে দিল। এটা দেখতে সহজ, বাট অবশ্যই ভিনির জাদু এখানে ছিল। হ্যাঁ, গোল আরো একটি হয়েছিল। সেলিব্রেশনও করেছিল ভিনিসিয়াস জুনিয়র। তবে সেটা ভিআর বলে যে এটা ফাউল হয়েছিল এবং এই গোলটি ক্যানসেল করা। এটা নিয়ে অনেক সমালোচনা আ হচ্ছে এবং হবে। কারণ এটা আদৌ ফাউল ছিল কিনা, বা আপনি আপনি যদি ভালোভাবে দেখেন, রেফারি তো এখানে বা ভিআর এ তো একটা অ্যাঙ্গেল থেকেই ডিসিশন নেওয়া হয়েছে। বাট কমেন্টেটরস আরেকটা অ্যাঙ্গেলে যখন দেখছিল তখন দেখলাম যে আপনার এখানে তো ভিনিকে আপনার ফাউল করা হয়েছে। উল্টা ঘটনা ঘটেছে। ভিনির পা আগে ছিল বলের। আর ওই ডিফেন্ডারের পা ছিল পিছনে। সো মেসির ক্ষেত্রে আমরা অন্যরকম নিয়ম দেখলাম। মেসি যেখানে ডাইরেক্ট কাপ মাসেলে পা পাড়া দিয়েছিল, সেখানে তাকে কিছু করা হলো না। বাট ব্রাজিলের ক্ষেত্রে আমরা অন্যরকম ডিসিশন নিতে দেখলাম। যাই হোক, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪৫ মিনিট প্লাস ইনজুরি টাইমে ভিনিসিয়াস জুনিয়র আরো একটি গোল করে। এবং তিনি এবার হেডে গোল করে। ভিনিসিয়াস বলছিল যে আনচেলত্তি নাকি তাকে বলেছে যে তুমি হেড দিয়ে গোল করতে পারবে না, এটা তোমার জন্য অসম্ভব। তখন নাকি ভিনি বলেছে যে না, তিনি পারবে। আনচেলত্তি বলেছিল যে তুমি পারলে আমি তোমাকে গিফট দেবো। ভিনি এখন সেই গিফটের অপেক্ষা করতেই পারে। এছাড়া ৪৫ মিনিটের পর আপনার ৬০ মিনিটে ব্রাজিল আরো একটি গোল পায়। সেটা গোল করে হচ্ছে ম্যাথুস কুনিও। ম্যাথুস কুনিওকে কিন্তু দলে নেওয়ার পর অনেক সমালোচনা হচ্ছিল যে পেদ্রোকে বাদ দিয়ে কুনিওকে কেন নেওয়া হলো? এটা কি রাইট ডিসিশন ছিল কিনা? বাট কুনিও কিন্তু বোঝাচ্ছে যে না, ডিসিশনটা রাইটই ছিল। তবে আমি এখনো বলব যে পেদ্রো কিন্তু ডিজার্ভ করত এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকা। ৭০-৭৫ মিনিটে তো নেইমার নামেই। হ্যাঁ?
নেইমার এখানে বিশেষ কোনো কিছু মোমেন্ট সৃষ্টি করতে পারেনি, গোল দেয়নি, অ্যাসিস্ট করেনি। বাট ওই যে ২-৩ টা অপরচুনিটি নেইমার ক্রিয়েট করেছিল সেটা আবার কিসের? ভিনিসিয়াসকে যে নিজেদের অক্ষ থেকে যে বলটা আ পাস করলো রানিং অবস্থায় সেটা। এছাড়াও আপনার একদম লাস্ট মিনিটে যে একটা স্কুইজ করলো নেইমার এবং সেটা হ্যাঁ, সেই আপনার শটে পাওয়ার কম ছিল। গোলকির হাতেই বল গিয়েছে। তারপরও অ্যা খারাপ কিন্তু ছিল না। কারণ নেইমার অনেকদিন পর মাঠে নামছে। ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে। যাই হোক, এদিন আপনার বেশ কিছু রেকর্ড হলেও হতে পারত এবং হয়েছেও। যেমন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের আপনার ৪র্থ প্লেয়ার হিসেবে নাম উঠালেন বিশ্বকাপে টানা ৩ ম্যাচে গোল করার ক্ষেত্রে। এর আগে এরকম রেকর্ড রয়েছে ১৯৭০ সালে জার্জিনো, তিনি করেছিলেন এই রেকর্ড। ১৯৯৪ সালে রোমারিও, ২০০২ সালে রোনাল্ডো এম রিভালদো। মজার ব্যাপার কি জানেন? ১৯৭০, ৯৪, ২০০২ এই ৩ টা ওয়ার্ল্ড কাপে কিন্তু ব্রাজিল জিতেছে। সো এবারও কি অ্যা ভিনি যেহেতু ৩ গোল করেছে টানা ৩ ম্যাচে, ব্রাজিল কি ওয়ার্ল্ড কাপ জিতছে? সেটা সময় বলে দিবে এবং সেটা বেশ কঠিনও। কারণ ব্রাজিলের চাইতে এবার আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স বেশ গোছানো। to be honest বলতে গেলে। তবে ব্রাজিলের এক্সপেরিয়েন্স আছে ওয়ার্ল্ড কাপ জেতার। তারা এর জন্য আপনার যেকোনো কিছু করলেও করতে পারে। এছাড়া আরেকটি রেকর্ড ভিনিসিয়াস জুনিয়র করতে পারত। সেটা অনেকদিন ধরে ব্রাজিলের কেউ করতে পারেনি। আমার খুবই অদ্ভুত লাগলো রেকর্ডটি শুনে। সেটা হচ্ছে ১৯৫৮ সালে সেমিফাইনালে আপনার কিংবদন্তি পেলে হ্যাটট্রিক করেছিল। তারপর থেকে ওয়ার্ল্ড কাপে আর কোনো ব্রাজিলের প্লেয়ার হ্যাটট্রিক করতে পারেনি। কি অবিশ্বাস্য লাগলো না? বাট এটাই সত্য। আমিও একটু অবাক হয়েছি যে কি বলে? এত বছর হয়ে গেছে ব্রাজিলের আর কোনো প্লেয়ার হ্যাটট্রিক করতে পারেনি। হ্যাঁ, জোড়া গোল অনেকে দিয়েছে। বাট হ্যাটট্রিক করতে পারেনি। তবে ওই যে ওই বিতর্কিত ভিআর ডিসিশনটা না হলে ভিনি কিন্তু হ্যাটট্রিক করেই বসেছিল। এবং টু বি অনেস্ট বলতে গেলে ওটা গোলই ছিল। যাই হোক, আপনার ফিফাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে বা ফিফার বর্তমান কার্যকলাপ নিয়ে সেটা অন্য প্রসঙ্গ। বাট এই যে ব্রাজিল জিতলো, ব্রাজিল জিতবে না, ওর কত কথা না? ভাই ব্রাজিল স্কটল্যান্ডের সাথে জিতবে রে ভাই। মরক্কোর সাথে ড্র করেছে, মরক্কো তো ভালো টিম। তাদের ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং 7 আমাদের ৬। তো সেক্ষেত্রে মরক্কো তো নট এ ব্যাড টিম। আর সেটা ১ম ম্যাচ ছিল। এছাড়াও আরেকটা জিনিস দেখলাম যে রেকর্ড ব্রাজিল মানে তো রেকর্ড। যে ব্রাজিল ১৯০০ আপনার ৮২ সাল থেকে ২০২৬ পর্যন্ত এ পর্যন্ত ১২ টি আসরে সববারই টানা ১২ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এটা আর কোন দল হয়নি। আর টোটাল ১৬ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। যেটা আর কোন দল হয়নি। তাহলে বুঝতেই পারছেন ব্রাজিলের কাছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা মোটেই কোনো বিগ ডিল না। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সত্যি করে বলতে গেলে ব্রাজিল তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যায় না ওয়ার্ল্ড কাপে। তারা সবসময় শিরোপা জিততেই যায় ওয়ার্ল্ড কাপে। তো ব্রাজিল মানেই আগুন। যাই হোক, আমাদের নকআউট স্টেজে যার সাথেই খেলা পড়ুক না কেন, জার্মানির সাথে পড়ুক, নেদারল্যান্ডের সাথে পড়ুক, যার সাথে পড়ুক ভাই, ওয়ার্ল্ড কাপ জিততে গেলে আপনাকে বড়, বড় দলকে বিট করতে হবে। নাহলে আপনি ওয়ার্ল্ড কাপ জেতা উচিতও না আপনার। ছোট, ছোট দল, কাবো ভার্দের মতো দল, মিশরের মতো দল এদের হারিয়ে ওয়ার্ল্ড কাপ জিতবো। এর চেয়ে ওয়ার্ল্ড কাপ না জেতাই ভালো। বুঝছেন? সো বেস্ট অফ লাক ব্রাজিল। দেখা যাক। যেহেতু নেইমার ফিরেছে, আশা করি ব্রাজিলের টিমটা আস্তে, আস্তে যে ধার পেয়েছে বা তাদের শক্তি সামর্থ্য বুঝে পেয়েছে সেটা তারা অব্যাহত রাখবে।